আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জয়নুল আবেদিনের এই দারুণ বইটা নিয়ে কথা বলবো এবং বিভিন্ন ধরনের তার কাজগুলো দেখবো। তো চলুন এবার আমরা মূল কাজ শুরু করি, সাথেই থাকুন। এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন না, এটা কিসে করা জানেন? এটা করা পেপার টিকেটে। এই কাজটার কম্পোজিশন থেকে শুরু করে ওয়াটার কালারের কাজটা এত দারুণ হয়েছে, আর এই কাজটা আমার খুবই সুন্দর লেগেছে। দেখুন অয়েল পেইন্টিং এ কি দারুণ কাজ করতেন তিনি। আমাদের কাছে না হয় এখন গোয়াশ পেইন্ট পপুলার, কিন্তু 1950 সালের দিকে আমাদের জয়নুল আবেদিন গোয়াশ কালার এবং পোস্টার কালার দিয়ে কাজ করে ফেলেছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন, যিনি কিনা আমাদের বাংলাদেশের আধুনিক শিল্পকলার জনক, তাকে নিয়ে এত দারুণ একটা বই আজকে আমি হাতে পেয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই বইটাতে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের সব ধরনের শিল্পকর্মের ছবি আছে এবং খুব সুন্দর করে তাকে নিয়ে বিস্তারিত তথ্যও আছে। আমি নিজেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের এতগুলো সুন্দর সুন্দর ছবি একসঙ্গে দেখিনি এবং আমার বিশ্বাস আপনারাও অনেকে দেখেননি। আমরা তো সাধারণত বিদেশি আর্টিস্টদের আর্ট দেখি এবং তাদের আর্টকে ফলো করি, কিন্তু আমরা নিজেরাই হয়তো জানি না যে আমাদের দেশের আর্টিস্টরা যে কত সুন্দর সুন্দর কাজ করে রেখে গিয়েছেন। তো চলুন আজকে আপনাদেরকে জয়নুল আবেদিনের এই সুন্দর কাজগুলো দেখাই এবং বিভিন্ন ধরনের তথ্য জানাই। জয়নুল আবেদিন হলেন সেই মানুষটি যিনি পরাধীন এবং দিশেহারা একটা জাতিকে প্রথম নিজের চোখ দিয়ে নিজের দেশকে দেখতে শিখিয়েছিলেন। তাকে শুধু একজন ছবি আঁকিয়ে বা চিত্রশিল্পী বললে তার আসল পরিচয়টা আসলে অসম্পূর্ণ থেকে যায়। তিনি ছিলেন আমাদের সংস্কৃতির একজন প্রধান স্থপতি। যখন চারদিকে সবাই পশ্চিমা বা ইউরোপীয় আর্ট অন্ধভাবে অনুকরণ করতে ব্যস্ত, জয়নুল আবেদিন তখন ফিরে তাকিয়েছিলেন নিজের মাটির দিকে। তিনি বুঝতে পেরেছিলেন আসল শিল্প লুকিয়ে আছে বাংলা সাধারণ মানুষের জীবনে, কৃষকের লাঙলে, মাঝির বৈঠায় আর সাঁওতাল নারীদের সরল জীবনযাত্রায়। তিনি আমাদের গ্রামীণ ঐতিহ্য আর লোকশিল্পকে আন্তর্জাতিক দরবারে এক অনন্য মর্যাদায় দাঁড় করিয়েছিলেন। 1943 সালের দুর্ভিক্ষ সিরিজ ছিল তার জীবনের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কৃত্রিমভাবে তৈরি এই দুর্ভিক্ষে রাস্তায় যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছিল, তখন সস্তা প্যাকিং পেপারে সস্তা কালি এবং তুলি ব্যবহার করে তিনি সেই নির্মমতা ফ্রেমবন্দি করেছিলেন। সবচেয়ে বড় কথা, তিনি শুধু ছবি আঁকেননি, এদেশে অজস্র মানুষকে ছবি আঁকতে শিখিয়েছেন। দেশভাগের পর শূন্য হাতে প্রতিকূল পরিবেশের মধ্যে তিনি ঢাকায় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আজ বাংলাদেশে যে আধুনিক শিল্পচর্চা হচ্ছে, তার পুরো ভিত্তিটাই গড়ে উঠেছিল এই মানুষটার হাত ধরে। ভিডিওতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন। এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন না, এটা কিসে করা জানেন? এটা করা পেপার টিকেটে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, পেপার টিকেটে করা। তাহলে বুঝতেই পারছেন সে আসলে সব ধরনের জিনিসে কাজ করতেন। আমরা অনেক সময় বলি না, ইস আমার অমুক পেপারটা নেই, অমুক ক্যানভাসটা নেই বা অমুক রংটা নেই দেখে আমি এই কাজটা করতে পারছি না। কিন্তু লেজেন্ডারি যেসব আর্টিস্টদের আমরা দেখতে পাই না, তারা কিন্তু এসব কিছুই মানতেন না। আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন কিন্তু সাধারণত কম দামি পেপারে বেশি আঁকতেন। হাতের কাছে যেটা পেতেন সেটাই আঁকতেন তিনি। যেমন এটা দেখুন, ড্রাফট করে সে কিন্তু এই পেইন্টিংটা করেছেন। ড্রাফটও করে নিয়েছেন একটা, আবার পেইন্টিংও করেছেন, হয়তো কোনো পেপারে অথবা ক্যানভাসে। প্রচুর পেইন্টিং করতেন, প্রচুর আঁকতেন, আর দেখেই বোঝা যাচ্ছে যে বড় বড় যে আর্টিস্টরা থাকেন তারা কিন্তু সব সময় এঁকে যেতেন। তারটা পারফেক্ট হোক, ভালো হোক, মন্দ হোক, সবসময় হাতের কাছে একটা স্কেচবুক রাখতেন এবং সবসময় প্র্যাকটিসের উপর থাকতেন। এখন যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেশিরভাগই কিন্তু 43-এর দুর্ভিক্ষের কাজ। এই কাজগুলো খেয়াল করে দেখবেন একদম কম দামি পেপারে করা, এবং এখানে কিন্তু কাককে অনেক বিশেষত্ব দেওয়া হয়েছে। কিভাবে কিছু লাইনের মাধ্যমে এই দুর্ভিক্ষের চিত্রগুলো সে ফুটিয়ে তুলেছিলেন। একদম যে হাড় গোড় বেরিয়ে পড়েছে এরকম টাইপের ছবিগুলো শুধুমাত্র লাইনের মাধ্যমে সে কি দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকারের ভুল নীতির কারণে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। লাখ লাখ মানুষ গ্রাম থেকে খাবারের খোঁজে ফুটপাতে এসে জড়ো হতে থাকে। খিদে জ্বালায় মানুষ আর কাক একসাথে ডাস্টবিনে খাবারের জন্য লড়াই করেছিল। এই নির্মম দৃশ্য 25 বছর বয়সী তরুণ জয়নুল আবেদিনের বিবেকে প্রচন্ড নাড়া দেয়। তিনি তখন দামি ক্যানভাস বা রং কেনার কথা ভাবেননি। তিনি সস্তা প্যাকিং পেপার আর কালি নিয়ে রাস্তায় নেমে পড়েন। ক্ষুধার্ত এই মানুষগুলো সে জ্যান্ত হাহাকার তিনি তুলি টানে বন্দি করা শুরু করেন। এই দুর্ভিক্ষের স্কেচগুলোই তাকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং তাকে সাধারণ মানুষের শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করে। 1948 সালে জয়নুল আবেদিন তার সহশিল্পীদের উদ্যোগে প্রতিষ্ঠা করেন গভর্নমেন্ট
ইনস্টিটিউট অফ আর্ট, যা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। তিনি ছিলেন এর প্রথম অধ্যক্ষ। শূন্য থেকে শুরু করে তিনি এদেশের মডার্ন আর্টের ভিত্তি গড়ে তোলেন, আর এ কারণে তাকে আমরা শ্রদ্ধা ভরে ডাকি শিল্পাচার্য বা শিল্পীদের শিক্ষক। আমাদের শিল্পাচার্য কিন্তু শুধুমাত্র মানুষের কষ্ট নিয়ে আঁকেননি, তিনি মানুষের ভেতরের লড়াইটাকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তার বিখ্যাত ছবি সংগ্রাম এর কথা বলা যায়। কাদার মধ্যে আটকে যাওয়া গরুর গাড়ি টেনে তোলার জন্য একটা ষাঁড় যেভাবে তার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে, তা আসলে আমাদের বাঙালি জাতির টিকে থাকার লড়াইয়ের প্রতীক। জয়নুল আবেদিনের চমৎকার কিছু ওয়াটার কালার পেইন্টিং আছে, যা আমি এই বইয়ের মাধ্যমে জানতে পেরেছি। এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপের কাজ করেছেন তিনি, এই কাজগুলো আগে কখনো দেখিনি। আমরা সাধারণত বিভিন্ন ধরনের প্র্যাকটিস করার জন্য কিন্তু পিন্টারেস্টে গিয়ে বিদেশি আর্টিস্টদের আর্ট দেখি, কিন্তু আমাদের দেশের জয়নুল আবেদিন যে এত দারুণ সব কাজ করে রেখে গিয়েছেন। যেমন এই কাজটা আমার মোস্ট ফেভারিট। এই কাজটার কম্পোজিশন থেকে শুরু করে ওয়াটার কালারের কাজটা এত দারুণ হয়েছে, সাথে কিন্তু বাংলাদেশের ঐতিহ্যকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আমার এই কাজটা খুবই পছন্দের। ওয়াটার কালারের কাজ এরকমই হওয়া উচিত এবং কম্পোজিশনটা মারাত্মক। দূরের গরুগুলো যে দূরে রয়েছে সেই পার্সপেক্টিভ এখানে আছে কালারের। আর এই কাজটা আমার খুবই সুন্দর লেগেছে। দেখুন অয়েল পেইন্টিং এ কি দারুণ কাজ করতেন তিনি। এগুলো দেখেই মনে হচ্ছে যে বিদেশি কোনো আর্টিস্টের, অথচ এটা আমাদের দেশেরই, আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের কাজ। এই ওয়াটার কালারের কাজগুলো এত সুন্দর। এর পরের কাজটা দেখবেন, এটা আমার আরেকটা ফেভারিট কাজ। কি দারুণ ভাবে ঝড়কে তুলে ধরেছেন দেখুন। এটা একদম একটা মাস্টারপিস। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে করে সে ওয়াটার কালারের ঝড়কে তুলে ধরেছে। অনেক বেশি কি ডিটেলস দিয়েছে? না, এটাই হচ্ছে মূল বিষয়। অনেক বেশি ডিটেলস দিলে যে আপনার আর্ট হয়ে যায় তা কিন্তু নয়। আপনাকে আসলে বুঝে কাজ করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন আপনার রংকে দিয়ে। আবার এই কাজটা দেখুন, বাহ, পার্সপেক্টিভের কি দারুণ কাজ এখানে। এখন যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশ জনপ্রিয় কাজই জয়নুল আবেদিনের, কিন্তু এই জনপ্রিয় কাজগুলো ছাড়াও যে এত দারুণ সব কাজ আছে আমাদের এই শিল্পীদের, এটা আমাদের আসলে জানা দরকার। বাংলাদেশি হিসেবে বাংলাদেশি আর্টিস্টদের কাজ সম্পর্কে আমাদের জানা দরকার। অনেক তো হলো বিদেশি আর্টিস্টদের বিভিন্ন ধরনের কাজ নিয়ে অনেক আলোচনা সমালোচনা, তো আমরা নিজেদের আর্টিস্টদের নিয়ে কেন কথা বলছি না? এত দারুণ সব কাজ থাকতে আমরা কেন সবসময় বিদেশি আর্টিস্ট নিয়েই কথা বলছি? তো এই কাজগুলো দেখে, এই বইয়ের এই জিনিসগুলো দেখে পড়াশোনা করে আমি জাস্ট মুগ্ধ। আর এই পেইন্টিংটা দেখুন, এটা গোয়াশ পেইন্ট আর পোস্টার কালার পেইন্ট দিয়ে করা। আমাদের কাছে না হয় এখন গোয়াশ পেইন্ট পপুলার, কিন্তু 1950 সালের দিকেই আমাদের জয়নুল আবেদিন গোয়াশ কালার এবং পোস্টার কালার দিয়ে কাজ করে ফেলেছে। এই বইটার কাজগুলো আমি মুগ্ধ হয়ে দেখছিলাম এবং আমি ইচ্ছা করে এই বইটা নিয়ে স্পেসিফিক্যালি আলাদা আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম, যেন আপনারা এই ভিডিওটার মাধ্যমে সবগুলো কাজ দেখতে পারেন যাদের ইন্টারেস্ট আছে। আই হোপ যাদের ইন্টারেস্ট আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং অনেক মজাদার হবে। একটা মজার জিনিস খেয়াল করে দেখবেন, বিদেশি আর্টিস্টদের যেসব পেইন্টিং থাকে তারা কিন্তু তাদের আশেপাশের পরিবেশটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, বা আশেপাশে যে মানুষগুলো যেরকম ধরনের কাপড় চোপড় পরছে, যেরকম ধরনের গাছ পাওয়া যায়, তারা সেই ধরনের জিনিসকে নিয়েই ছবি আঁকে। কিন্তু আমরা যখন বিদেশি আর্টিস্টদেরকে কপি করি বা তাদের পেইন্টিং কপি করি, আমরা কিন্তু আলটিমেটলি তাদের ঐতিহ্যকে বা তাদের পরিবেশটাকে বহন করছি আমাদের আর্টের মাধ্যমে। আমরা সেটা না করে যদি আমাদের আশেপাশের জিনিসগুলোকে নিয়ে আঁকি, আমাদের আশেপাশে গাছ, আমাদের আশেপাশের রিক্সা, আমাদের আশেপাশের ঐতিহ্য, এই জিনিসগুলোকে নিয়ে আঁকলে কিন্তু আমাদের নিজস্ব একটা অস্তিত্ব তৈরি হয়। আমাদের নিজস্ব যে কালচার, সেগুলো আমরা আমাদের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। আরো একটা মজার জিনিস খেয়াল করবেন, এখানে বেশিরভাগ কাজই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এগুলো স্কেচবুকে করা। প্র্যাকটিস করার জন্য র্যান্ডমলি কোনো ক্যাফেতে, র্যান্ডমলি যখন বিদেশে তিনি ঘুরতে গিয়েছিলেন বা পড়াশোনা করতে গিয়েছিলেন, সেসব জায়গায় তিনি এঁকেছেন বা রং করেছেন। আবার তিনি অ্যাবস্ট্রাক্টেও কাজ করেছেন, রিয়েলিস্টিক কাজও করেছেন, বিভিন্ন ধরনের কাজ করেছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার কাজে কিন্তু খুব দারুণ ভাবে পার্সপেক্টিভটা ফুটে উঠেছে। আর একটা মজার জিনিস খেয়াল করবেন, সে তার আশেপাশের পরিবেশকে খুব সুন্দর করে তার কাজগুলোতে ফুটিয়ে তুলেছে। এখন চিন্তা করে দেখেন, সে যদি শুধু তার আশেপাশে আর্টিস্টদেরটা কপি করে যেত, তাহলে কিন্তু নিজের আশেপাশের জিনিসগুলোকে সে ফুটিয়ে তুলতে পারতো না। তার যে পোর্ট্রেট গুলো দেখবেন আপনি, কিছু পোর্ট্রেট সে করেছে, সেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সেই সময়কার মানুষগুলোকে সে এঁকেছেন। তো আপনিও এই কাজগুলো করেন, আপনিও প্রচুর প্র্যাকটিস করেন, আপনার পাশের আশেপাশের মানুষগুলোর ওই ছবিগুলো আঁকুন, আশেপাশের পরিবেশগুলোকে আঁকুন, যেন আর 50 বছর 100 বছর পরে আপনার পেইন্টিং গুলো কেউ দেখলে বলতে পারে, ও আচ্ছা, এটা ওই সময়ের আঁকা। এই জন্যই তো বলা যায় যে ছবি আঁকা আসলে এক ধরনের ভাষা, যেটা দেখলে কিনা
কিনা সবাই কমিউনিকেট করতে পারে, সবাই একজন একজনের সঙ্গে যোগাযোগ করতে পারে ওই ছবিটার মাধ্যমে। উপরের এই কাজটা দেখুন কি দারুণ শ্যাডোর কাজ। আর আমার মতো যাদের আপনাদের আর্টে অনেক বেশি ইন্টারেস্ট, আই হোপ আমার মতোই আপনাদের এই বইটার ছবিগুলো অনেক ভালো লাগবে। আমি তো এই বইটা পেয়ে পাগলি হয়ে গিয়েছিলাম। আপনারা যদি বিভিন্ন ধরনের আর্টিস্ট সম্পর্কে এরকম জানতে চান এবং তথ্যবহুল কোনো ভিডিও চান, অবশ্যই আমাকে জানাবেন। এই বইটা পেয়ে তো আমি পাগলি হয়ে গিয়েছিলাম, কারণ জয়নুল আবেদিনের এত সুন্দর সুন্দর কাজ একসঙ্গে আমি কোথাও কখনো দেখিনি। তাই আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও করি, বিভিন্ন কথা বললাম, আর সাথে সাথে আপনারা সুন্দর মতো সব ধরনের ছবিগুলো দেখে ফেললেন যে সে কি দারুণ দারুণ কাজ করেছিল এবং স্কেচবুকে প্রচুর কাজ যে করেছিল। সামনে আরো অনেক সুন্দর সুন্দর ছবি আছে, আপনারা পুরোটা ভিডিও দেখে ফেলুন এবং আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। আমি কিন্তু রেগুলার আমার ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছি এখন। ইনস্টাগ্রামে আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি, সবাই অনেক সুন্দর করে আমাকে রেসপন্স করছেন এবং ফেসবুকেও আসছি রেগুলার পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। তো আপনারা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন এবং ফেসবুকে ফলো করতে পারেন এবং ইউটিউবে তো আমি আছি। অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।